সংঘর্ষ বিরতি ঘোষণা হয়েছিল, কিন্তু মাত্র ৩ ঘন্টার মধ্যে তা ভেঙে গুলি চালালো পাকিস্তান। ভারতের সীমান্তবর্তী ৯টি শহরে পাক ড্রোন ফের দেখা গেল আকাশে। গতকাল রাত ৮টা ১৫ থেকে জম্মুতে ফের হামলা চালালো পাকিস্তান। সংঘর্ষ বিরতি ভেঙে জম্মুর ১১টি জায়গায় গুলি মটর ছুঁড়তে শুরু করলো তারা। জম্মুতে আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাক সেনার তরফ থেকে গুলি চালানো হয়। সংঘর্ষ বিরতি ভাঙার জন্য সম্পূর্ণ দায়ী পাকিস্তান, কড়া বার্তা দিল ভারতের বিদেশ মন্ত্রক। পরিস্থিতির গুরুত্ব বুঝুক পাকিস্তান, কড়া বার্তা বিদেশ মন্ত্রকের। সেনাকে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের কড়া বার্তার পরে নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাবর্ষণ বন্ধ করল পাকিস্তান। গতকাল রাত 10টার পর থেকে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের তরফে গোলাগুলি বন্ধ হয়েছে। দুদেশ সংঘর্ষ বিরতি ঘোষণা করলে তা দুজনেরই মানা উচিত। পাকিস্তানের নাম না করে চীনা বিদেশ মন্ত্রকের বার্তা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের। দেখতে পাচ্ছ সরাসরি ছবি। দেখতে পাচ্ছ সরাসরি ছবি। এখান থেকে দাঁড়িয়ে যতটা দূরেই আওয়াজ হচ্ছে তা কিন্তু এই মুহূর্তে দর্শকদেরকে পৌঁছানো সম্ভব নয়। ফের আরো একবার হলো। তুমি শুনতে পেলে নিশ্চয়ই যে কতটা জোরে আওয়াজ হচ্ছে। এখান থেকে অন্তত আওয়াজ কিন্তু অনেকটাই শোনা যাচ্ছে। প্রথমেই হয়তো এখানে যারা ছিল আমরাও ভেবেছিলাম যে আতশবাজি দেখানোর চেষ্টা করব ওপরে ওপরে। দেখতে পাচ্ছ সরাসরি ছবি। সুব্রজিৎ, সরাসরি সেই ছবি কিন্তু আমরা এতক্ষণে দেখতে পেলাম। বেশ কিছু লাল পয়েন্ট একেবারে ডাল লেকের উপর থেকে গেল। আমরা দেখতে পাচ্ছি সেনার তৎপরতা, এই মুহূর্তে ডাল লেকে। দেখো, যেটা বলছিলাম যে ঠিক 8:05 আগে থেকে শব্দ শোনা যাচ্ছিল এবং স্পষ্ট এখনো আওয়াজ কিন্তু হচ্ছে। যেটা 8:05 আগে থেকে শব্দ শোনা যাচ্ছিল, পুরো ডাল গেট ফাঁকা হয়ে যায় এবং তারপর আমরা কিন্তু বুঝে উঠতে পারছিলাম যে কোন ডিরেকশন থেকে হচ্ছে। এই মুহূর্তে ডাল লেকের চারদিক থেকে, অর্থাৎ উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু হচ্ছে। আমরা একটু দূরে সরার চেষ্টা করবো। পুরোপুরি ব্ল্যাক আউট। লাইট অফ করো। দেখতে পেলে পুরো ব্ল্যাক আউট হয়ে গেছে। আমরা কিন্তু ক্যামেরা লাইট অফ করে দিলাম এই মুহূর্তে। তুমি দেখতে পেলে পুরোপুরি ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে, কোনো আলো নেই। কিছুক্ষণ আগে 5টি আলোক বিন্দু আমরা দেখতে পেলাম। শঙ্করাচার্য যে মন্দির রয়েছে আমাদের ডান দিকে, সেখান থেকে সেই আলো কিন্তু অনেকটা বাঁ দিকে চলে গেছে এবং পুরোপুরি লাইট অফ করে দেওয়া হয়েছে এই মুহূর্তে। শুধুমাত্র রাস্তাতে যেটুকু লাইট দেখা যাচ্ছে সেটা শুধুমাত্র গাড়ির, এবং চারদিকে কিন্তু এই মুহূর্তে একেবারে তৎপরতা। প্রত্যেকে চলে যাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন, যত দ্রুত সম্ভব এলাকা ছাড়ার চেষ্টা করছেন। গোটা এলাকা প্রথমে শিকারার লাইট অফ হলো, তারপর হাউস বোটের লাইট হলো, তারপরে কিন্তু অফ হলো যেটা আমরা দেখলাম ডাল গেটের পুরোপুরি যে এরিয়া তা কিন্তু। গতকাল রাত 8টা নাগাদ সেই ছবি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় দেখিয়েছিলেন। পরিস্থিতি কতটা বদলালো আজকে। দিনের আলো ইতিমধ্যে শ্রীনগরে ফুটতে শুরু করেছে। সুকান্ত রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, কি খবর সকাল? দেখো, একেবারে গতকালকে যে মুহূর্তে 5টার পর থেকে এই যে যুদ্ধ, একটা সংঘর্ষ বিরতির যে বার্তা সেটা পুরো উপত্যকাতে চলে আসে, তখন থেকে কিন্তু একটা পজিটিভ আবহ ছিল, যেটা একেবারে 22 তারিখের পর থেকে গোটা উপত্যকা থেকে উবে গিয়েছিল। এবং ডাল লেক থেকে শুরু করে রাজবাগ বিভিন্ন জায়গাতে কিন্তু এটাই আলোচনা চলছিল যে সংঘর্ষ বিরতি হয়েছে, ফের হয়তো অর্থনীতির চাকা ঘুরবে। কিন্তু 8:30টার ঠিক পর থেকে যখন ডাল লেকে ধীরে ধীরে ভিড় জমাচ্ছিলেন স্থানীয়রা, কারণ পর্যটকরা প্রায় নেই বললেই চলে, তারা প্রত্যেকে গত পরশুদিনকে কিন্তু এই উপত্যকা ছেড়ে দিয়েছেন, যেভাবে খুশি
মধ্যেই তারা চলে গিয়েছেন। ফলত বাসিন্দারা এসেছেন, বসেছেন, তারা গল্পগুজব করছিলেন এবং অর্থনীতি ফের যে ঘুরবে, ফের পর্যটক আসবে, এই যখন আলোচনা চলছিল, শিকাররা আলো জ্বলেছিল, হাউস বোট জ্বলছিল, ঠিক সেই সময় 8:45 প্রথমবার একেবারে আকাশের একটা নির্দিষ্ট জায়গা থেকে বারবার কিন্তু শব্দ শোনা যাচ্ছিল, কিছু একটা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল এবং নিজেরাই আমরা কথা বলার চেষ্টা করছিলাম যে এটা কিসের, এটা কি আতশবাজি, কোনো রকম সেলিব্রেশন হচ্ছে, যেহেতু সংঘর্ষ বিরতি হয়েছে। কিন্তু আতশবাজির ক্ষেত্রে আকাশে যে ধরনের আলো রোশনাই থাকে তেমন কিন্তু কোনো জায়গা থেকে চোখে পড়ছিল না। এবং তারপরেই যেটা আমরা আশপাশে যারা সিআরপিএফ ছিল তারা যেটা বলা শুরু করেন যে শেলিং হচ্ছে, তার কারণ তাদের অভিজ্ঞতা, তাদের দীর্ঘদিনের এখানে থাকা ডিপ্লয়মেন্টের বা পোস্টিং এর জন্য তারা কিন্তু পরিষ্কার সেই শব্দ শুনে আমাদেরকে জানালেন যে এটা শেলিং হচ্ছে, যে মানে নিরাপদ জায়গায় চলে যান। এবং তারপরে আমরা দেখলাম যে চোখের সামনে গোটা যে পরিস্থিতি একেবারে বদলে গেল। আলোর রোশনাইতে গোটা ডাল লেক যেখানে ঝলমল করছিল, একেবারে স্ট্রিট লাইট জ্বলছিল, মানুষজন সেখানে বসেছিলেন, সেলফি তুলছিলেন, খাওয়া দাওয়া করছিলেন, তারা সেই মুহূর্তে সমস্ত কিছু সেখানে ফেলে তারা কিন্তু চলে গেল। প্রথমে স্ট্রিট লাইট অফ হলো, তারপর শিকারা থেকে শুরু করে হাউস বোটের লাইট অফ হলো এবং 9টা নাগাদ দেখা গেল যে গোটা এলাকা অন্ধকারে একেবারে ডুবে গেল। একদম আমাদের যে শিডিউল টাইম যখন আমরা লাইভ দিচ্ছিলাম, আমরা তখন একেবারে মুহুর্মুহুর একেবারে গোটা দিকে, শুধু একটা নির্দিষ্ট দিক নয়, উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আকাশের বিভিন্ন জায়গা থেকে বা দূর থেকে আমরা এই এক্সপ্লোশন বা এই বিকট শব্দ শুনতে পাচ্ছিলাম। ঠিক 9:05 থেকে 10 নাগাদ আমরা দেখলাম, আমাদের ক্যামেরায় এডি রোজারিও দেখালো যে একেবারে ডান দিক থেকে বাঁ দিকের অংশে, ডাল লেকের উপরের অংশে 5 থেকে 10টি আলোর বিন্দু, একেবারে রেড ডটস, তা কিন্তু উড়ে গেল এবং সেটাকে কিন্তু কার্যত ডিজলভ হয়ে গেল, অর্থাৎ কোথাও মিলিয়ে গেল। ঠিক যে ধরনের রেড ডটস আমরা দেখেছিলাম রাজস্থানে কিংবা অমৃতসর কিংবা এই শ্রীনগরে গত পরশু দিনকে রাত্রেবেলাতে, একদম সেরকম এরকম একেবারে হুটোপুটি শুরু হয়ে গেল। গাড়ির একেবারে সঙ্গে সঙ্গে সেই রাস্তা থেকে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন। একেবারে সিআরপিএফ প্রত্যেকটা জায়গাতে ডিপ্লয়মেন্ট করলো এবং এইরকম অবস্থা চলে কিন্তু পাক্কা 9:30, মানে একেবারে 9:30 থেকে 9:35 নাগাদ। 9:35-এর পর থেকে কিন্তু যেটা দেখা যায় যে তারপর থেকে কিন্তু আর কোনো বিকট শব্দ বা কোনো এক্সপ্লোশন শোনা যায়নি এবং তারপর থেকে কিন্তু ব্ল্যাক আউট একেবারেই ছিল, একেবারে আজকে ভোর রাত পর্যন্ত সে ব্ল্যাক আউট অবস্থাতেই ছিল। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে শুধুমাত্র ডাল লেক নয়, গতকালকে তারা রাজবাগ, অর্থাৎ যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই চত্বরও, তারা কিন্তু কিছু ড্রোনকে নিচ থেকে ওপরের দিকে তারা যেতে দেখেন। ফলত এই যে গোটা ঘটনা, তাতে কিন্তু বারবার প্রশ্ন উঠছে যে পাকিস্তানের প্রকৃতি বা তাদের ভূমিকা নিয়ে, যে যেখানে তারা সংঘর্ষ বিরতির বার্তা দিল দু দেশের মধ্যে, যেটা নিয়ে কথা হলো আগামী সোমবার দিন অর্থাৎ 12 তারিখে, মানে কালকে, যেখানে ফের বৈঠক হওয়ার কথা রয়েছে এই সংঘর্ষ বিরতি নিয়ে, তার মধ্যে এমন কি সিচুয়েশন চেঞ্জ হলো যে তারা ফের একেবারে জম্মু কাশ্মীর এবং আরো 9টি জায়গাতে তারা ড্রোন ওড়ালো এবং ড্রোনের মাধ্যমে তারা নজরদারি করলো। বেশ কিছু জায়গাতে এক্সপ্লোশনের শব্দও শোনা গেল, একজন বিএসএফ এর জওয়ানের মৃত্যু হলো। ফলত পাল্টা ভারতের তরফে কিন্তু প্রত্যাঘাত করতে বেশিক্ষণ সময় লাগায়নি। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর বাড়ি যেখানে, তিনি নিজেও টুইট করেছেন যে এটা কি হচ্ছে, চারদিকে এক্সপ্লোশন কেন, সিজফায়ারের তাহলে অর্থ কি। ফলত সব মিলিয়ে যখনই পর্যন্ত এই একেবারে দিনের আলো চলে যাচ্ছে, যখনই অন্ধকার নামছে, তখনই কিন্তু এরকম ড্রোন দেখা যাচ্ছে, মিসাইলের শব্দ শোনা যাচ্ছে, এক্সপ্লোশনের শব্দ শোনা যাচ্ছে। একেবারেই সুকান্ত, ধন্যবাদ। গতকাল রাতের ঘটনা কিন্তু নতুন করে আবার আতঙ্ক তৈরি করেছে উপত্যকার মানুষজনের মনে। তবে বিদেশ মন্ত্রক একেবারে কড়া বার্তা দিয়েছে, কোনোভাবেই কিন্তু সংঘর্ষ বিরতি যদি লঙ্ঘিত হয় তার দায় নিতে হবে পাকিস্তানকে। দেখুন, भारत और पाकिस्तान के डीजीएमओज के बीच जो पिछले कुछ दिन से चल रही सैन्य कार्रवाई को रोकने का समझौता आज शाम को हुआ था, पिछले कुछ घंटों से इस समझौते का पाकिस्तान की ओर से घोर उल्लंघन हो रहा है। भारतीय सेना जवाबी कार्रवाई कर रही है और इस सीमा अतिक्रमण से निपट रही है। ये अतिक्रमण अत्यंत ही निंदनीय है और पाकिस्तान इनके लिए जिम्मेदार है। हमारा मानना है कि पाकिस्तान इस स्थिति को ठीक से समझे और इस अतिक्रमण को रोकने के लिए तुरंत उचित कार्रवाई करे। सेना ने इस स्थिति पर कड़ी नज़र रखी हुई है और उसे किसी भी अतिक्रमण से निपटने के लिए ठोस और सख्त कदम उठाने के लिए आदेश दे दिए गए। আমি আলোচনায় আসবো প্রাক্তন আইবি কর্তা গদাধর চট্টোপাধ্যায়কে দিয়ে আলোচনায় শুরু করবো। মিস্টার চট্টোপাধ্যায়, প্রথম কথা, পাকিস্তান যে কোনো মতেই শোধরাবার নয় সেটা কিন্তু বারংবার আমরা অতীতেও এই মানে ছবি দেখেছি, সেখানে এবারও সেই একই ঘটনা ঘটলো। কিন্তু এখানে আমার নির্দিষ্ট করে দুটো জিনিস জানার আছে। প্রথম, কোথাও এই সংঘর্ষ বিরতিতে প্রথমে তারা মাথা নোয়ালো, কিন্তু তার মাত্র 3 ঘন্টার মধ্যে যখন তারা এই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে, ভারতীয় সেনার অতর্কিতে তারা এই হামলাটা চালিয়ে কোথাও একটা সুযোগ নেওয়ার চেষ্টা করছে, প্রথম। এবং দ্বিতীয়ত,
যেখানে ভারতীয় সেনা এত ডমিনেট করছে তাদেরকে কন্ট্রোল করার জন্য এটাই একটা ছল বল কৌশল তারা বেছে নিয়েছে। আর দ্বিতীয় হচ্ছে এই সুযোগে কি নতুন করে জঙ্গি অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা? ডেফিনেটলি এই যে পাকিস্তানের যে এই যে মুভ, এই সাডেন যে মুভটা, ডিজিএমও যে রিকোয়েস্টটা করলো কালকে 3:35 নাগাদ যে রিকোয়েস্টটা করেছে ইন্ডিয়া যারা মেনে নিল, বিকেল 5টা থেকে সিজফায়ার হওয়ার কথা, তা সত্ত্বেও দেখলাম যে বেশ কয়েকটা জায়গায় পার্টিকুলারলি যেগুলো এলওসির কাছাকাছি জম্মু রিজনে পার্টিকুলারলি এবং শ্রীনগরে যে আপনি দেখালেন যে ড্রোন অ্যাটাক হয়েছে বা জম্মু রিজনে যে ড্রোন অ্যাটাক হচ্ছে, মেইন আমাদের যে ঘাঁটিগুলো রয়েছে টেরোরিস্টদের যে কাশ্মীর মিলিটেন্টদের যে ঘাঁটিগুলো, সেগুলো কিন্তু রয়েছে আপনার কোটলিতে আছে, ভিমবারে আছে, আপনার মিরপুরে আছে এদিকটায়, এদিক আছে মুজফ্ফরাবাদ সাইডে আপনার আছে এদিকটায়। এবং ওরা এই সময় চেষ্টা করবে যেসব মিলিটেন্ট ওখানে হোল্ড হয়ে আছে, প্রচুর মিলিটেন্ট এখনও রয়েছে, পার্টিকুলারলি কাশ্মীরি মিলিটেন্ট ওখানে আছে, তাদের এখন পুশ করার চেষ্টা করবে এবং হয়তো এই কভার ফায়ারিং করে হয়তো পুশ করেও দিচ্ছে। কারণ আমরা সিজফায়ার মেনে নিয়েছি, আমরা একটু রেস্ট্রেনের মধ্যে চলে গেছি, কিন্তু এই সুযোগটা কিন্তু ওদের কথাই ওদের যে কথা সেই কথায় কাজ ওরা করে না। কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেই, পাকিস্তানের যে রোগ স্টেট, আমাদের মনে রাখতে হবে আমাদের মনিটরিং সিস্টেম পার্টিকুলারলি বর্ডার ম্যানেজমেন্ট এখন যেন আরও স্ট্রং থাকে বেশ কিছুদিন। আমরা তো অফিসিয়ালি কাগজে কলমে ওরা সিজফায়ার করবে, কিন্তু ওরা কিন্তু এই সময় চেষ্টা করবে যে বিভিন্ন প্রান্ত দিয়ে বিশ্বাসঘাতকতা করে যে পাকিস্তান তাদেরকে, এবং ভারতীয় সেনা কিন্তু একেবারে মুতোর জবাবও দিয়েছে। যেভাবে পাকিস্তান অতর্কিতে একেবারে শ্রীনগরের আকাশে যেভাবে একের পর এক ড্রোন হামলা হচ্ছে, প্রত্যেকটিকে কিন্তু একেবারে নিকেশ করেছে, ধ্বংস করেছে ভারতীয় সেনা। আমি কর্নেল পিয়ার দাসের কাছে এই জায়গায় আসবো। কর্নেল দাস, প্রথম কথা হচ্ছে অতর্কিত আক্রমণ, এবং দ্বিতীয় জিনিস বিনা প্ররোচনায়, একেবারে 22শে এপ্রিলের ঘটনাও যেমন বিনা প্ররোচনায় ধর্মীয় পরিচয়ে জেনে হামলা, তার প্রত্যাঘাত ভারত করেছে, কিন্তু তারপরে একাধিকবার বিনা প্ররোচনায় এই সীমান্ত বরাবর যে উস্কানিটা দিয়ে চলেছে পাকিস্তান, কোথাও একেবারে সরাসরি একটা সম্মুখ সমর হোক, এটাই তাদের উদ্দেশ্য। অ্যাকচুয়ালি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু আপনাদের বর্তমান পাকিস্তানের সামরিক অবস্থাটাকে আপনাকে বোঝাচ্ছি। পাকিস্তান সেনাবাহিনী তারা কখনোই ভারতের সঙ্গে সম্মুখ সমরে আসবে না, তারা যুদ্ধটা করাবে এই মিলিটেন্ট গ্রুপ দিয়ে। তার মধ্যে 3টা মেইন গ্রুপ, লস্করে তৈবা, জৈশে মোহাম্মদ আর হিজবুল মুজাহিদিন, এবং তাদের দিয়ে ওরা করাবে। এখন ঘটনাটা হচ্ছে এদের যদি কোনো রকম ইনভলভমেন্ট না করায় পাকিস্তান, তাহলে এরা ওই দেশের ভিতরে সমস্যা সৃষ্টি করবে। তো এদের এখন পাকিস্তানের অবস্থা হচ্ছে উভয় সংকট, না ওদের পারবে নিজের দেশের মধ্যে সামলাতে, না পারছে ওরা ইন্ডিয়াতে ইনফিলট্রেট করাতে। তো আমার মনে হয় এই যে সিজফায়ারটা নিয়েছে, সিজফায়ারটা নেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে যে কিছুটা রেসপাইট পাক ভারত যেভাবে আক্রমণ করে যাচ্ছে, এবং এই সঙ্গে সঙ্গে যতগুলি ইনফিলট্রেটর মিলিটেন্ট আছে তাদের ভারত ভূখণ্ডে পাঠিয়ে দিক। কারণ ভারত ওদের কিছু লোক এখনো আমাদের এখানে আছে এই ভারতের অংশে, ওদের বিভিন্ন রুট দিয়ে ওরা ঢোকে, কেউ নেপাল দিয়ে ঢুকে, এখান দিয়ে দিল্লি হয়ে জম্মু হয়ে তারপর ঢোকে, কেউ লাইন অফ কন্ট্রোলে বিভিন্ন গ্যাপের মাধ্যম দিয়ে ঢোকে। তো ওরা 100টা অ্যাটেম্প্ট করলে হয়তো 90 বা 95টাকে নিউট্রালাইজ করে, 4-5টা ঠিক না ঠিকভাবে ঢুকে যায়। এখন এই অবস্থায় ওরা সিজফায়ারটাকে একটা আইডিয়াল মনে করছে সিচুয়েশন, প্লাস যেই সব ওদের ভারত যেমন গতকালই একটা বিরাট সাফল্য করেছে সারগোদা, পাকিস্তানের সারগোদা এবং স্কার্ডু এয়ারবেস, যেটা নাকি ওদের মধ্যে সবচেয়ে শক্তিশালী এয়ারবেস, সেইটাকে নিউট্রালাইজ। একদম, আমি ঠিক এই জায়গায় আবারও আলোচনায় ফিরে আসবো। এবং পাশাপাশি আরো একটা জিনিস বলতে হবে, ভারত যেখানে একেবারে ভারতীয় সেনাবাহিনী পরাক্রম দেখাচ্ছে, যেভাবে একের পর এক পর্যুদস্ত করে চলেছে তারা পাকিস্তানকে, তারপর কোথাও সেই দুর্বলতার খুঁজছে এই মুহূর্তে পাকিস্তান, কোথাও একটা সামান্য পরিমাণ ফাঁক যদি থেকে যায় তার মধ্যে দিয়ে তারা ঢোকার চেষ্টা করছে, কিন্তু সেই সম্ভাবনা তো একেবারেই নেই। পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা ফের ভারতে আক্রমণ করার চেষ্টা যদি করে, তা কোনোভাবেই কিন্তু হালকা করে নেওয়া
দেওয়া হবে না। নয়াদিল্লি কিন্তু একেবারে বারবার স্পষ্ট করে দিয়েছে। ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতির আগে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। ভবিষ্যতে ভারতে ঘটানো যে কোনো ধরনের জঙ্গি হামলাকে কিন্তু দেশের বিরুদ্ধে যুদ্ধ বলেই বিবেচনা করা হবে এবং সেই মতো পদক্ষেপ করবে ভারত। পহেলগাঁও হামলার প্রেক্ষিতে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক সূত্রের খবর। প্রধানমন্ত্রীর বাড়িতে উচ্চ পর্যায়ের বৈঠকে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এছাড়াও আগামীকাল ডিজিএমও, দুদেশের ডিজিএমও তারা কিন্তু দুপুরবেলা বৈঠক করবেন। আমি আলোচনায় ফিরে আসবার বিরতির পর সঙ্গে থাকবো। আমি অভিক দাস উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছি। আমার এই সাফল্যের পেছন রায় ও মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা বই দুটির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন। দেখেছিস বিট্টুরও বিয়ে হয়ে গেল। হ্যাঁ আমারটা ভাব, আমার তো মেয়ে খুঁজতে খুঁজতে মাথার চুল সব উঠে গেল। আচ্ছা তোরা বল, একটা টেকো ছেলেকে কেউ বিয়ে করবে? আমাদের মনে হয় বিয়েটা হবে না। কেন হবে না? এটা থাকলেই হবে। এবিপি ওয়েডিংস একদম সঠিক আর পারফেক্ট জীবন সঙ্গী খুঁজে দেবে ওরা। মাধ্যমিকের পর SBIHM এর ডিপ্লোমা HS পাশের সমতুল্য। SBIHM পড়লেই চাকরি, হোটেল, হসপিটাল, এয়ারলাইন্সে SBIHM কেন্দ্র ও রাজ্য সরকার অনুমোদিত কলেজ। SBIHM.com। ভারত পাক সংঘাতের আবহে কোচবিহারে এবার নয়া নির্দেশিকা। দিনহাটার ভারত বাংলাদেশ সীমান্তে 163 ধারা। আগামী 30 জুন পর্যন্ত বিধিনিষেধ জারি প্রশাসনের। শিলিগুড়ির বাগডোগরায় আটক এক বাংলাদেশি, ধৃত বাংলাদেশের রংপুরের বাসিন্দা আশরাফুল আলম। রাজশাহী সীমান্ত দিয়ে নদী পেরিয়ে চোরাপথে ভারতে প্রবেশ করে খবর সূত্রে। মালদার মানিকচক থানায় হঠাৎ আগুন, পুড়ে ছাই থানার মালখানা। কিভাবে অগ্নিকাণ্ড এখনো ধোঁয়াশা। বিস্ফোরণের শব্দও শোনার দাবি স্থানীয়দের। বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ ব্যান বলে ঘোষণা করল অন্তর্বর্তী সরকার। ছাত্র বিদ্রোহের সময় থেকেই দেশ ত্যাগী শেখ হাসিনা। সন্ত্রাসের বিরোধিতা করেও পাকিস্তানকে সমর্থন চীনের। পহেলগাঁও কাণ্ডের নিন্দা, পাকিস্তানের হয়েও সওয়াল। সার্বভৌমত্ব রক্ষার অধিকার আছে বলে পাকিস্তানকে সমর্থন। অজিত ডোভালকে ফোন করে পহেলগাঁও গণহত্যার নিন্দা। পহেলগাঁও কাণ্ডের পরে সন্ত্রাসবাদীদের জবাব দেওয়া অনিবার্য ছিল। ভারত যুদ্ধ চায়নি, চীনা বিদেশমন্ত্রীকে জানিয়ে দিলেন অজিত ডোভাল। পহেলগাঁও কাণ্ডের তীব্র নিন্দা করে শান্তি বজায় রাখার বার্তা বেজিংয়ের। সন্ত্রাসের বিরোধিতা যখন একদিকে করছে চীন, তেমনি অন্যদিকে পাকিস্তানকে সমর্থনও করছে চীন। পহেলগাঁও কাণ্ডের নিন্দা যেমন করছে, তেমনি অন্যদিকে পাকিস্তানের হয়ে সওয়ালও করছে চীন। সার্বভৌমত্ব রক্ষার অধিকার আছে বলে পাকিস্তানকে সমর্থন যেমন করছে, তেমনি আবার অজিত ডোভালকে ফোন করে পহেলগাঁও গণহত্যার নিন্দা করছে চীন। অজিত ডোভাল চীনা বিদেশমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন যে পহেলগাঁও কাণ্ডের পরে সন্ত্রাসবাদীদের জবাব দেওয়া অনিবার্য ছিল, ভারত যুদ্ধ চায়নি। অন্যদিকে পহেলগাঁও কাণ্ডের তীব্র নিন্দা করে শান্তি বজায় রাখার বার্তা দিচ্ছে বেজিং। एबीपी आनंद एगिए थाके एगिए राखे विद अजंता शूज, कदम कदम बढ़ाए जा।
ঘোষণার 3 ঘন্টার মধ্যেই ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করলো পাকিস্তান। তাহলে কি পাকিস্তান সরকারের সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত মানল না পাকিস্তানেরই সেনাবাহিনী? অন্যদিকে 13,000 কিলোমিটার দূরে বসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন সংঘর্ষ বিরতি ঘোষণা করলেন তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। ভারতীয় সেনাবাহিনীর আক্রমণে যখন বেসামাল পাকিস্তানের সামনে বুক চিতিয়ে যখন লড়ছেন ভারতীয় সেনা অফিসার জওয়ানরা, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে কোন এখতিয়ারে সংঘর্ষ বিরতির ঘোষণা করলেন? পাকিস্তান আক্রমণ করেছে, ভারত জবাব দিচ্ছে, এর মাঝে ডোনাল্ড ট্রাম্প এলেন কি করে? ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়ে সিদ্ধান্ত ঘোষণার ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টকে কে দিল তা নিয়েও নানা মহলে উঠছে প্রশ্ন। অভাবটা হচ্ছে ইন্দিরা গান্ধীর মতো একজন নেত্রী। এই 1971 সালে তখন আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন বলেছিল যুদ্ধ থামাও, ইন্দিরা গান্ধী বলেছে না থামাবো না, আমি বাংলাদেশকে মুক্ত করে পাকিস্তানকে জব্দ করে তবে যুদ্ধ থামাবো, আমাদের শর্তে যুদ্ধ থামাবো। 93,000 পাকিস্তানি সেনা ভারতবর্ষে বন্দী হলে তারপরে যুদ্ধ থেমেছিল, তারপরে সিমলা চুক্তি হয়েছিল। এখন সে ইন্দিরা গান্ধীও নেই, সে ভারতও নেই। শনিবার বিকেল 5:33 প্রথম সংঘর্ষ বিরতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এখানে বিরোধীরা প্রশ্ন করছে, ভারত পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে মাথা গলানোর অধিকার কে দিল? সংঘর্ষ বিরতি যা হয়েছে সেটাকে স্বাগত জানাচ্ছি। কাশ্মীর নিয়ে আমরা তৃতীয় কোনো শক্তিকে কোনোদিনই এখানে হস্তক্ষেপ করবার কথা বলিনি এবং এই হস্তক্ষেপের আমরা বিরুদ্ধে। এই প্রথম আমরা দেখলাম যে মোদি সেই প্রশ্নে আমাদের দেশের অবস্থান থেকে সরে গেলেন, যা কাশ্মীরের প্রশ্নে অত্যন্ত বিপজ্জনক। ভারত সরকার প্রথম থেকেই বলেছে যে আমাদের কোনো দেশকে দখল করা বা তার সিভিলিয়ান, তার ডিফেন্সকে নষ্ট করে দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল না। আমাদের উদ্দেশ্য হচ্ছে জঙ্গিদেরকে উচিত শিক্ষা দেওয়া। সেই কাজটা আমাদের আর্মি করেছে অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করজিও বলেছেন যে এর পরে আর একটাও যদি জঙ্গি হামলা হয় দেশের অভ্যন্তরে, সেটাকে যুদ্ধ হিসেবেই গণ্য করা হবে। সংঘর্ষ বিরতির প্রেক্ষাপটে 1971-এর ভারত পাক যুদ্ধের কথা মনে করিয়ে দিয়েছে কংগ্রেস। পূর্ব পাকিস্তান অর্থাৎ এখনকার বাংলাদেশের মুক্তিযুদ্ধে তখন পরিস্থিতি উত্তাল। সেই সময় পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতি চুক্তিতে রাজি হবার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর উপর চাপ সৃষ্টি করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। কিন্তু মাথা নোয়াননি ইন্দিরা গান্ধী। নিজের অবস্থানে অনড় থেকে পাল্টা মার্কিন প্রেসিডেন্টকে কড়া চিঠি পাঠিয়েছিলেন। রুমা পাল ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। তন্ময়বাবু, ভারত একেবারে নিজেদের পরাক্রম দেখাচ্ছে শুধু নয়, ঠিক কতটা এগোনো দরকার, কিভাবে প্রত্যাঘাত করা দরকার? পাকিস্তানের সাধারণ মানুষ নয়, সেনাবাহিনীকে অ্যাটাক করা নয়, একেবারে বেছে বেছে জঙ্গি ঘাঁটিগুলোকে আক্রমণ তারা করেছে, একেবারে প্রত্যাঘাত তারা করেছে 22শে এপ্রিলের ঘটনার, হামলাও কিন্তু নয়। আর সেখানে ডোনাল্ড ট্রাম্প, তিনি একজন তৃতীয় শক্তি, তিনি হঠাৎ করে একজন থার্ড পার্টি, তিনি হঠাৎ করে মাঝখানে এসে ভারত পাকিস্তান চিরশত্রু, এই দুজনের মাঝখানে এসে পড়লেন আর ভারত সরকার সেটা মানল। দেখুন, ট্রাম্প কিন্তু মাঝখানে এসে পড়েননি, এটা ভুল কথা। কারণ আপনি জানবেন যে সাময়িক যুদ্ধবিরতি এইটা হচ্ছে ডিজিএমও পাকিস্তান আমাদের দেশের ডিজিএমওকে বলেছেন, তাদের মধ্যে কথাবার্তা হয়েছে, তারপরে এই অতি সামান্য মানে 48 আওয়ার্সের একটা যুদ্ধবিরতি হয়েছে। তার মধ্যে আপনি দেখছেন পাকিস্তান উল্লঙ্ঘন করছে এবং আমরা বলেছি যে আমাদের সেনাবাহিনীকে যোগ্য জবাব দিতে। তো সেটা হচ্ছে এখন সত্যিকারের কোন যুদ্ধবিরতি চলছে কিনা তাই এখন বোঝা যাচ্ছে না। আজকে এই পোস্টটা নিয়ে বলছি, আপনি দেখুন ডোনাল্ড ট্রাম্প কখন টুইট করবেন, কাকে টুইট করবেন, কি লিখবেন, তার উপরে আমাদের কোনো কন্ট্রোল নেই। এবার হচ্ছে ধরুন ডিজিএমও দুজনে ঠিক করলেন, তারপরে আমাদের একটা প্রেস ব্রিফিং এর টাইম শুরু হলো। এবার ডোনাল্ড ট্রাম্প মাঝখানে যদি একটা টুইট করেন তো সেখানে তো আমাদের কোনো কন্ট্রোল থাকছে না কি হচ্ছে। তার মানে এই নয় যে ডোনাল্ড ট্রাম্প কিছু মিডিয়েট করেছেন। ডোনাল্ড ট্রাম্প আমরা করবেন তার কি বক্তব্য সেটার উপরে ভারত সরকারের কোনো হাত নেই। দেখুন তন্ময়বাবু বলছেন। হ্যাঁ, না তন্ময়বাবু যেটা বলছেন যেটা এড়িয়ে যাওয়ার রাজনীতি, এটা তো বোঝাই যাচ্ছে। জিনিসটা হচ্ছে দেখুন, ডোনাল্ড ট্রাম্প আর মোদি সাহেবের আমরা বন্ধুত্ব দেখেছি, হঠাৎ করে ওনার এই মানে ওয়ারে, যেটা আমাদের ইন্ডিয়া পাকিস্তান যে 26 জন পেহেলগাঁওতে মারা গেল, যে ইনোসেন্ট লাইফস যেগুলো চলে গেল, সেটাতে একটা
এটাই একটা সুযোগ ছিল যে পাক অকুপাইড কাশ্মীর, পাক অকুপাইড গুজরাট, পাক অকুপাইড রাজস্থান আমাদের নিজেদের কন্ট্রোলে নিয়ে নেবার। আর একটা কথা হচ্ছে যে এখানে যে ডিজিএমওসরা যে নিজেদের মধ্যে কথা বলে সিজ ফায়ারটা যেটা ডিসাইড করলেন, এই ডিসিশনটা কিন্তু পাকিস্তান ভায়োলেট করেছে, শুধু আজকে না, চিরকাল দিয়ে আমরা দেখে আসছি যে ভায়োলেশন কিন্তু চিরকাল ধরে চলে আসছে। পাকিস্তান কিন্তু কোনো জিনিস মানে না। হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প মাঝখানে পড়ে গেলেন, পড়ে আমাদের এই যে কি বলে মানে সংঘর্ষ এটা বললেন, কিন্তু কোনোদিন তো উনি এটা বলেননি যে কেন পাকিস্তান সিজ ফায়ার ভায়োলেট করে, কেন এবারেও ডিজিএমএস কথা হয়েছে, তারপরেও সিজ ফায়ার ভায়োলেশনের পর কাছে আমরা দেখেছি ড্রোন হয়েছে, তারপরে মিসাইল অ্যাটাক হচ্ছে। সংঘর্ষ বিরতি লঙ্ঘন গত 2 সপ্তাহ ধরে যা চলছিল, সেখানে সাময়িক একটা সংঘর্ষ বিরতি যেখানে মানুষজন আশা দেখছিলেন কোথাও, সেটাও কিন্তু 3 ঘন্টার মধ্যে বিনষ্ট হয়ে গেল। এরপরই কিন্তু একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক উচ্চ পর্যায়ের বৈঠকে বসে। আমি বিস্তারিত আলোচনায় আসবো, সঙ্গে থাকবো। ফটাফট আরো একবার হলো সংঘর্ষ বিরতি ভেঙে ফের পাকিস্তানের গুলি, আন্তর্জাতিক সীমান্তেও হামলা, পাল্টা জবাব ভারতে। কাশ্মীর থেকে গুজরাট, রাজস্থান, পাঞ্জাবে ব্ল্যাকআউট। ডোভালের সঙ্গে কথা বলে পেহেলগাঁও কাণ্ডে সন্ত্রাসের বিরোধিতা, তাও পাকিস্তানের পাশে চীন। সার্বভৌমত্বের অধিকার আছে বলে ইসলামাবাদকে সমর্থন। যে কোনো জঙ্গি কার্যকলাপই গণ্য হবে যুদ্ধ হিসাবে। পাক সন্ত্রাসবাদ ধ্বংসে আরো বড় পদক্ষেপের পথে ভারত। 3 সেনাপ্রধান, ডোভাল, সিডিএস এর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। পাক টার্গেট নিরীহ ভারতীয়রা। রাজৌরিতে পাক গোলায় নিহত সরকারি অফিসার সহ 3। আরএস পুরায় বিএসএফ এর সাব ইন্সপেক্টরের মৃত্যু। ফটাফট নিবেদন করছে SBIHM, বেস্ট কলেজ ফর BBA, BCA, MBA, Aviation, Fashion। আমি সৌম্যদীপ সাহা, উচ্চ মাধ্যমিকে আমি সেকেন্ড হই। আমার এই সাফল্যের পিছনে রায় ও মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা ওই দুটির অবদান সত্যি অনস্বীকার্য। রায় ও মার্টিন। स्मार्ट है। थैंक्स डैड। नॉट यू, पैनासोनिक AC। घर ले आइए पैनासोनिक स्मार्ट AC और रहिए फ्यूचर रेडी। पैनासोनिक সিঙ্গেল ব্র্যান্ড শর্মাজি নিজের পেইন্ট ব্র্যান্ড বদলে দিয়েছে। মোস্ট বিউটিফুল ওয়ালস এর গ্যারান্টি কে দিচ্ছে? জেকে ওয়াল ম্যাক্স পুট্টিকি। আর এটা জেকে ম্যাক্স পেইন্টস। এখন পেইন্টেও একই বিশ্বাস। কেস ক্লোজড মিলট। জেকে ম্যাক্স পেইন্টস, খুশির রং। 17 থেকে 19 মে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়াস প্রিমিয়ার ক্যারিয়ার এডুকেশন ফেয়ার 2025, a DSR ইনিশিয়েটিভ। অংশগ্রহণ করছে প্রথম সারির 150 বিশ্ববিদ্যালয় ও কলেজ। সময় সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা। প্রবেশ অবাধ। ফের আরো একবার হলো, দেখানোর চেষ্টা করবো। ওপরে ওপরে সংঘর্ষ বিরতি 3 ঘন্টার মধ্যে উধমপুরে হামলা, আখনৌ সেক্টরে গুলি, নাগরোটা সেনা ক্যাম্পে সন্দেহভাজন জঙ্গির গুলি, আহত সেন্ট্রি। অবশেষে ভারত পাক সংঘর্ষ বিরতি বিকেল 5টা থেকে কার্যকর। দুদেশের ডিজিএমওর সঙ্গে কথা, ফের আলোচনা 12 মে, বহাল সিন্ধু চুক্তি স্থগিতের সিদ্ধান্ত। ভারত পাক সংঘর্ষ বিরতি, ট্রাম্পের ঘোষণার পরে সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রক। Both sides would stop all firing, military action at sea, on the air and on the land. রাতভর আলোচনার পরে পূর্ণ সংঘর্ষ বিরতিতে রাজি ভারত পাকিস্তান। কমন সেন্স বুদ্ধির পরিচয় দেওয়ায় ধন্যবাদ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মার্কিন প্রেসিডেন্টের। পাকিস্তানের ড্রোন ক্ষেপণাস্ত্র হামলার জবাব ভারতের। পাকিস্তানের পরপর এয়ারবেসে বিস্ফোরণ। শিয়ালকোটে পাক জঙ্গিদের লঞ্চিং প্যাড উড়িয়ে দিল বিএসএফ। ডোভালের সঙ্গে কথা বলে পেহেলগাঁও কাণ্ডে সন্ত্রাসের বিরোধিতা, তাও পাকিস্তানের পাশে চীন। সার্বভৌমত্বের অধিকার আছে বলে ইসলামাবাদকে সমর্থন। রাতে 26টি জায়গায় পাক ড্রোন হামলা ব্যর্থ করল ভারত। রাজস্থানের বার্মের, পাঞ্জাবের অমৃতসর, জলন্ধর, ফিরোজপুরে পাক ড্রোন মাটিতে ফেলল ভারতীয় সেনা। ভারত পাক সংঘাতের আবহে কোচবিহারে এবার নয়া নির্দেশিকা। দিনহাটার ভারত বাংলাদেশ সীমান্তে 163 ধারা। আগামী 30 জুন পর্যন্ত বিধিনিষেধ জারি প্রশাসনের। মালদার মানিকচক থানায় হঠাৎ আগুন, পুড়ে ছাই থানার মালখানা। কিভাবে অগ্নিকাণ্ড এখনো ধোঁয়াশা। বিস্ফোরণের শব্দ শোনার দাবি স্থানীয়দের। একদিকে পাক সেনার হামলা, অন্যদিকে জঙ্গিদেরও হামলা।
জম্মুর নাগরোটায় সেনা ক্যাম্পে সন্দেহভাজনের হামলা। নাগরোটা মিলিটারি ক্যাম্পে সন্দেহভাজন, গুলির লড়াই। সন্দেহভাজনের গুলিতে এক সেন্ট্রি আহত, জানালো সেনা। সন্দেহভাজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। একদিকে যখন পাক সেনা হামলা করছে, তখনই কি আরেকদিকে জঙ্গিরাও হামলা চালাচ্ছে। জম্মুর নাগরোটায় সেনা ক্যাম্পে সন্দেহভাজনের হামলা। নাগরোটা মিলিটারি ক্যাম্পে সন্দেহভাজন, গুলির লড়াই। সন্দেহভাজনের গুলিতে এক সেন্ট্রি আহত হয়েছেন, জানালো সেনা। সন্দেহভাজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। পাকিস্তানের গোলাবর্ষণে বিএসএফ এর সাব ইন্সপেক্টরের মৃত্যু। আরএসপুরায় সাব ইন্সপেক্টরের মৃত্যু হয়েছে। নিহত সাব ইন্সপেক্টরের নাম মোহাম্মদ। সীমান্ত পরিস্থিতির প্রেক্ষিতে গত রাতে স্বরাষ্ট্র মন্ত্রকে হলো জরুরি বৈঠক। নর্থ ব্লকে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিবরা। রাজ্যে রাজ্যে সিভিল ডিফেন্স আরও শক্তিশালী করতে বিস্তারিত আলোচনা। সীমান্তে সংঘর্ষ বিরতি কার্যকর হওয়ার পর এবার ঘরের নিরাপত্তায় নজর দেওয়া হচ্ছে। সরাসরি চলে যাব জম্মু। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, যখন বিকেল নাগাদ মানুষজন কোথাও আশা করছিলেন যে এবার অন্তত গত 5 দিন ধরে যেভাবে উত্তপ্ত হয়েছে জম্মু কাশ্মীর, আপাতত তাতে খানিকটা হলেও বিরতি হলো, সেই সংঘর্ষ বিরতি 3 ঘন্টাও টিকলো না এবং তারপরে গোটা রাতটা কাটলো প্রবল উত্তেজনায়। একেবারেই তাই। যখন থেকে আকাশে ড্রোন দেখা গেল এবং তারপর থেকে বিভিন্ন দিকে শেলিং এর শব্দ, আবারও সেই গত পরশু রাতের মতো পরিস্থিতি তৈরি হওয়ার একটা জায়গা যাচ্ছিল। এবং আমরা দেখলাম আরএসপুরা সেক্টরে সেখানে পাক রেঞ্জার্সের গুলিতে একজন বিএসএফ এর জওয়ানের মৃত্যু হলো। ফলে সব মিলিয়ে কিন্তু রীতিমতো উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছিল। পাশাপাশি খবর এসে পৌঁছায় যে একটি মিলিটারি স্টেশনে, জম্মুর কাছে একটি মিলিটারি স্টেশনে, সেখানে অজ্ঞাত পরিচয় ব্যক্তি, তার সঙ্গে গুলির লড়াই শুরু হয়েছে সেনাদের। যদিও সেই লড়াইয়ে একজন সেন্ট্রি, মিলিটারি স্টেশনের একজন সেন্ট্রি, তিনি আহত হন। তারপর রাতভর তল্লাশি অভিযান চলে ওই অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের খোঁজে। এই সমস্ত কিছু নিয়ে কিন্তু যথেষ্ট একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। কেননা শুধু জম্মু বলে নয়, গোটা জম্মু কাশ্মীর জুড়ে এবং পার্শ্ববর্তী অন্যান্য রাজ্যগুলিতেও কিন্তু একইভাবে আকাশে ড্রোন, কোথাও শেলিংয়ের আওয়াজ, কোথাও গুলির শব্দ, সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় এরকম পরিস্থিতি তৈরি হয়। তারপর ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সেটা নিয়ন্ত্রণে আস্তে আস্তে রাত্রির 11টা, 11:30 বেজে যায়। মানে মোটামুটিভাবে ধরে নেওয়া যেতে পারে 8:30 থেকে রাত্রির 11:30, 12টার মতো, মানে 3.5 ঘন্টা এরকম একটা টানটান উত্তেজনার পরিস্থিতি চলে। তারপরেও কিন্তু বহু জায়গাতে ব্ল্যাকআউট ছিল, বহু শহরে ব্ল্যাকআউট ছিল। জম্মু শহরেও ব্ল্যাকআউট, রাত্রির 1টার পর ব্ল্যাকআউট সরিয়ে নেওয়া হয়, ব্ল্যাকআউটের কল সরিয়ে নেওয়া হয় এবং বিদ্যুৎ ফিরে আসে জম্মু শহরে। তারপর থেকে এখনো পর্যন্ত নতুন করে কোথাও এই সংঘর্ষ বিরতি ভেঙে নতুন করে গুলি চালানোর খবর নিয়ন্ত্রণ রেখায় এখনো পর্যন্ত আসেনি। তবে যেটা বলার বিষয় এটাই যে সংঘর্ষ বিরতির পর এবার কিন্তু আভ্যন্তরীণ নিরাপত্তায় জোর দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। যে কারণে গতকাল রাতের বেলা নর্থ ব্লকে জরুরি বৈঠক ডাকা হয়। সব রাজ্যের স্বরাষ্ট্র সচিব সেই বৈঠকে ছিলেন এবং কিভাবে আরো সিভিল ডিফেন্সকে মজবুত করতে হবে, অর্থাৎ আপৎকালীন পরিস্থিতিতে সিভিল ডিফেন্স হচ্ছে প্রথম ঢাল, সেই প্রথম ঢালকে কিভাবে কাজে লাগাতে হবে এবং কিভাবে এই সমস্যার মোকাবিলা করা যায়, এই রাজ্যের ভেতরে আভ্যন্তরীণ নিরাপত্তার যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলোকে দূর করা যায়, সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে ওই বৈঠকে। এমনটাই খবর। সন্দীপ, ধন্যবাদ। আমি আলোচনায় আসবো, তারপর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে যাবো। রবীন্দ্রনাথ বাবু, একটা জিনিস, একেবারে আগ্রাসী মনোভাব শুরু থেকেই কিন্তু পাকিস্তানের, শুরু থেকে উস্কানিমূলক কাজকর্ম। 22শে এপ্রিল যে ভয়াবহ নারকীয় ঘটনা ঘটেছে তাতে যে প্রত্যক্ষভাবে পাকিস্তান সরকারের মদত রয়েছে তার বলার অপেক্ষা রাখে না। গতকাল যখন একটা সিজ ফায়ার শেষ পর্যন্ত হলো, যেখানে আমি ধরে নিচ্ছি যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা মধ্যস্থতা রয়েছে, কিন্তু তারপরও 3 ঘন্টা পরে যখন প্রথম সেই উস্কানিটাও কিন্তু পাকিস্তানের তরফ থেকেই এলো, তারপরে রাতভর গোলাগুলি চললো, আবার নতুন করে ব্ল্যাকআউট হলো, স্থানীয় মানুষজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লো, তারপরও গোটা বিশ্ব চুপ। মানে এরপরও চীন সরাসরি সাপোর্ট করবে পাকিস্তানকে? দেখুন, কাশ্মীরে যদি যুদ্ধ চলে, কাশ্মীরে যদি অশান্তি চলে, তাহলে পৃথিবীর বৃহৎ শক্তিধর দেশগুলো সবচেয়ে খুশি, কারণ সেখানে তাদের অস্ত্র বিক্রি হবে, ভারতের উন্নতি কমে যাবে। অর্থাৎ এই যে 2.5 কোটি টুরিস্ট কাশ্মীরে যাচ্ছে,
এটা কিন্তু কোনো পৃথিবীর বৃহৎ শক্তিধর দেশদের খুব একটা সুনজরে নেই। তারা মনে করছে এটা কেন এইরকম হয়ে গেল, 370 ধারার পরে যে এই ঘটনাটা ঘটলো এটা কেন হলো, মানে স্থিতিটা যাতে কোনোভাবেই না হয়, অর্থনৈতিক উন্নতিটা যাতে কোনোভাবেই না হয়। এবং এই প্রসঙ্গে আমি বলি একটা জায়গায় কোথাও একটা ভুল হচ্ছে। এটা ঘটনা যে বিল ক্লিন্টন 1999-এ যে কার্গিল ওয়ার, তখনও তিনি কিন্তু মিডিয়েট করেছিল সংঘর্ষ বিরতি, এবং সংঘর্ষ বিরতি সঙ্গে এগ্রিমেন্টের কোনো সম্ভাবনা নেই। যারা সিমলা চুক্তির কথা বলছে তারা সিমলা চুক্তির 3টে পাতা পড়ে দেখুন, সেখানে এগ্রিমেন্টের সঙ্গে এই সিজ ফায়ার এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। সিজ ফায়ার করবার সময় একটা মিডিয়েটার লাগেই, কিন্তু বিল ক্লিন্টন কখনো এই প্রেরোগেটিভ যেটা পাকিস্তান এবং ইন্ডিয়ার সেই প্রেরোগেটিভ ভাঙেনি। যদি আমেরিকা এবার ভেঙে থাকে সেটা আমেরিকার দায়িত্ব। এই প্রসঙ্গে কিন্তু আর একটা কথা বুঝে নেওয়া দরকার, আজকের যে গত মানে 22 এপ্রিলের পরে যে 14 দিন বাদে যে প্রত্যাঘাত শুরু হলো, এটার সঙ্গে কিন্তু আগের কোনো বিষয়গুলো তুলনা করা যায় না। 71-এ একটা যুদ্ধ হয়েছিল, 99-এ এটা মিলিটারি ইনভেশন ছিল, সেখানে মিলিটারি ওয়ার হয়েছে। উড়ি পুলওয়ামা থেকে এটা একেবারে নজিরবিহীন নির্লজ্জ ঘটনা ঘটিয়েছে পাকিস্তান। এবং আমি একটু কথা বলে নিই, পুলওয়ামা এবং উড়িতে তাদের এটা মিলিটারি বেস অ্যাটাক করেছে, ওরা মিলিটারি বেসে গেছে। কিন্তু এইবার প্রথম তার আগে 19-এর পর থেকে আরম্ভ করেছে যে সিভিল পিপলকে, এবং এবার তো ধর্মের ভিত্তিতে একেবারে পর্যটকদের উপরে হামলা। সুতরাং এখানে কিন্তু এইটা এই যে প্রত্যাঘাত, এটা কিন্তু যুদ্ধ নয়, আমাদের দরকার ছিল প্রত্যাঘাত। আমরা যথেষ্ট প্রত্যাঘাত দিয়েছি, এটা বোঝার টার্গেট কিলিং করেছে, যার একটা উপযুক্ত জবাব আমরাও টার্গেটে গেছি একদম, এবং সেখানে কোনো সাধারণ মানুষ নয়, একেবারে বেঁচে বেঁচে জঙ্গি ঘাঁটিগুলোকে আঘাত করা হয়েছে। একদম একদম। আমি আসবো আলোচনায়, তবে আপনাদের দেখাই সীমান্তে সংঘর্ষ বিরতি ইতিমধ্যেই কিন্তু দক্ষিণ কাশ্মীরে এসআইএ অভিযান চালাচ্ছে। স্টেট ইন্টেলিজেন্স এজেন্সির আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন জঙ্গিদের খোঁজে। সোপিয়ান, অনন্তনাগ, কুলগামে তল্লাশিতে গোয়েন্দা আধিকারিকরা। 22 তারিখে যে ঘটনা ঘটেছিল তারপর জঙ্গিদের ছবি প্রকাশ্যে এসেছিল, স্কেচ প্রকাশ্যে এসেছিল, কিন্তু তারপর সেই জঙ্গিরা এখনো অধরা। লড়াই চলছে সীমান্ত বরাবর, যে লড়াই কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে, আর ইতিমধ্যেই কিন্তু সেই জঙ্গিদের খোঁজে দক্ষিণ কাশ্মীরে অভিযানে এসআইএ। সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, দেখো, একেবারেই জম্মু কাশ্মীর পুলিশের তরফে এসআইএ অর্থাৎ স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি তারা রেড করছে এই মুহূর্তে একাধিক জায়গাতে দক্ষিণ কাশ্মীরের, বিশেষ করে একেবারে শোপিয়ানে, কুলগামে, অনন্তনাগ জেলাতে। ঠিক এগুলো কিন্তু করছে পেহেলগাম ডিস্ট্রিক্টের মধ্যে। আমরা জানি যে ইতিমধ্যে বাইতারান ভ্যালির ঘটনার তদন্তে এনআইএ করছে, কিন্তু এই গোটা ঘটনাতে ওভারগ্রাউন্ড ওয়ার্কার যারা রয়েছে তাদের একটা বিশেষ ভূমিকা রয়েছে। তো এর পাশাপাশি এটাও জানা জরুরি যে এই যে ওভারগ্রাউন্ড ওয়ার্কার, এদেরকে কারা সাহায্য করেছিল, অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে এই সন্ত্রাসবাদী কাজকর্মের সাথে যারা যুক্ত রয়েছে তাদের খোঁজও আলাদা করে শুরু করলো কিন্তু জম্মু কাশ্মীর পুলিশ, এবং তাদের স্পেশাল যে টিম রয়েছে এসআইএ, তারা এই মুহূর্তে বিভিন্ন জায়গাতে তারা রেড করছে। তার মধ্যে আরো কয়েকটি জায়গা রয়েছে, বলে রাখি যে জৈনপোড়া যা রেবনের মধ্যে রয়েছে, অনন্তনাগের মধ্যে আচাবল, কোকরেজনাগ, মাট্টান, এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই মুহূর্তে স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি মারফত তদন্ত করা হচ্ছে। এবং জানিয়ে রাখি যে আজকেও কিন্তু এনআইএর একটি টিম, স্পেশাল টিম, সেটি কিন্তু বাইতারান ভ্যালিতে যাওয়ার কথা রয়েছে, এবং সেখানে একইভাবে তারা কিন্তু ইনভেস্টিগেশন করবেন। এবং এখনো পর্যন্ত আসিফ ফৌজি সহ বাকিরা ধরা পড়ছে না, সেটাও কিন্তু এই মুহূর্তে একটা বড় সড়ো একেবারে মাথা ব্যথা এনআইএর, এবং তাদেরই খোঁজ করার জন্য ফের আরো একবার কিন্তু আজকে বাইতারান ভ্যালিতে এনআইএ স্পেশাল টিম যাওয়ার কথা রয়েছে। সুকান্ত, ধন্যবাদ। আমি কর্নেল দাসের কাছে এই জায়গায় আসবো। কর্নেল দাস, একেবারে ওজিডব্লিউ যাদের কথা আমরা সেই 22 তারিখের ঘটনার পর থেকেই সামনে এসেছে, ভারতীয় গোয়েন্দারা তারা তৎপর রয়েছেন। একদিকে এনআইএ যখন গোটা ঘটনার তদন্ত করছে, তার পাশাপাশি এই এসআইএ এর অ্যাক্টিভ হওয়া, এটা কতটা গুরুত্বপূর্ণ? অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পাকিস্তানে যেসব মিলিটেন্টরা এখন আছে তারা কিন্তু পাকিস্তানে নিজেকে সিকিউর ভাবতে পারছে না, কারণ ভারতের পরাক্রম দেখে। আর ওখানকার জনসাধারণ এইবার প্রথমবার সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল করেছে, তো তারা সেখানে সেফ নয়, তাদের মধ্যে একটা আতঙ্ক হচ্ছে। কিন্তু তারা ভাবছে ভারতের মধ্যে যদি ঢুকে যায়, কারণ ভারতে ওদের অনেকগুলি ওই যেগুলিকে বলে স্লিপার সেল আছে। এখন এসআইএ যেটা করছে, যে আমরা যেটাকে ট্যাকটিক্যাল ভাষায় বলি ডিটেক্ট, ডিসরাপ্ট অ্যান্ড ডিগ্রেড, অর্থাৎ শনাক্ত করো, তাদের প্ল্যান বানচাল করো, আর তাদের দুর্বল করো।
দরকার হলে তাদের নিউট্রালাইজ করো। তো এইটা শুধু ওইখানে চলছে, এইটা সারা ভারতবর্ষে যেসব জায়গায় ভালনারেবল, ইনক্লুডিং পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের সীমান্তবর্তী যে অন্যান্য রাজ্যগুলো বা অন্যান্য যে রাজ্যে যেখানে তারা প্রিডমিনেন্ট যেসব অংশে, সেই সব জায়গায় যেখানে এই স্লিপার সেলের লিস্ট আছে সেইগুলিকে গিয়ে এই তিনটা শনাক্ত করো, ওদের বানচাল করো এবং ওদের দুর্বল করো। এই ট্যাকটিক্যালের ধারাতে ওদের অ্যাপ্রিহেন্ড করো। তা না হলে কি হবে, আমরা ওইদিকে যে হয়তো সাফল্য করছি, তারপর দেখলো আমাদের বাড়ির ভিতরেই আগুন। একদম। আমি এই জায়গায় মিস্টার চট্টোপাধ্যায়ের কাছে আসবো। মিস্টার চট্টোপাধ্যায়, 22 তারিখে ঘটনার পরে আমরা দেখেছিলাম যে 4-5 জনের ছবি সামনে এসেছিল, তখন একটা ইঙ্গিত আপনিও বারবার বলেছিলেন যে এরা হয়তো পাক অধিকৃত কাশ্মীর সেই জায়গাটায় লুকিয়ে থাকতে পারে, পালিয়ে যেতে পারে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা দেখছি একের পর এক জঙ্গি ঘাঁটিগুলোকে কিন্তু ধ্বংস করা হয়েছে পিওকের ভেতরে, পাকিস্তানের ভেতরে, এবং সেখানে একেবারে জঙ্গিদের যে লঞ্চ প্যাড সেগুলোও কিন্তু গতকাল একেবারে ভারতীয় সেনা ধ্বংস করেছে। তাহলে এরা কোথায় যেতে পারে, সেই আশঙ্কার জায়গা কোথায় কোথায় থাকছে? দেখুন, পাকিস্তান ওদের বেশি দিন রাখবে না। পাকিস্তান হয়তো টেম্পোরারি শেল্টার ওদের দিয়েছে, কিন্তু ওদের লঞ্চিং প্যাডগুলো ডিস্ট্রয় হয়ে গেছে। এখন ওরা চেষ্টা করবে ইন্ডিয়ার মধ্যে আসা। ইন্ডিয়াতে ওদের প্রচুর হারবারার রয়েছে, ওদের প্রচুর সাপোর্ট বেস রয়েছে টোটাল ইন্ডিয়াতে, নট অনলি ইন কাশ্মীর। কাশ্মীরে ওজিডব্লিউ না, এটাকে আমরা বলি সাপোর্ট বেস। সাপোর্ট যেমন ধরুন, যেমন আমরা এক্সাম্পল দিয়ে বলি লস্কর ই তৈবা যে ইডিওলজির উপর কাজ করে, সেটা হচ্ছে আহলে হাদিস ইডিওলজি। এই আহলে হাদিসের প্রচুর লোক ওয়েস্ট বেঙ্গল আছে। আমি যখন চার্জে ছিলাম ওয়েস্ট বেঙ্গলে, আমি 7টা এলএটির কেস ওয়েস্ট বেঙ্গলে করেছিলাম। সুতরাং আমি এখানে আমি দায়িত্ব দিয়ে বলছি যে এই যে জৈশে মোহাম্মদ বলুন, যারা তবলিগ দিয়ে কাজ করে, তবলিগি হচ্ছে ওদের মেন প্রিন্সিপাল। তো এই যে প্রিন্সিপাল বা হিজবুল মুজাহিদিন হচ্ছে জামায়াতে ইসলামী JNK এর মিলিটারি উইং, এবং ওদের জামাতে ইসলামী ওরা রয়েছে। তো বিভিন্ন এই যে লিঙ্কেজ থাকে এদের, আমরা লিঙ্কেজ বলি, এই লিঙ্কেজ কিন্তু টোটাল ইন্ডিয়ার মধ্যে আছে। একদম। এবং এই লিঙ্কের সঙ্গে গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে বৈঠক হয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথায় লুকিয়ে থাকতে পারে জঙ্গিরা? একদিকে NIA তদন্তভার নিয়েছে, SIA আধিকারিকরা তারা তদন্ত করছেন, অন্যদিকে রাজ্যে রাজ্যে সিভিল ডিফেন্স সিস্টেমও কিন্তু স্ট্রং করার জন্য গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব তিনি রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে বৈঠক করেছেন। আমি আলোচনায় ফিরব বিরতির পর, সঙ্গে থাকবেন। আমি অভিষেক গুপ্ত। উচ্চ মাধ্যমিকে আমি 3rd হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনে, কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা ওই দুটির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন। এবিপি ওয়েডিংস মনের মতন করেই একদম সঠিক আর পারফেক্ট জীবনসঙ্গী খুঁজে দেবে ওরা। এবিপি ওয়েডিংস খুঁজে দেয় মনের মতো জীবনসঙ্গী। মাধ্যমিকের পর SBIHM এর ডিপ্লোমা HS পাশের সমতুল্য। SBIHM পড়লি চাকরি, SBIHM.com। সংঘর্ষ বিরতি 3 ঘন্টার মধ্যে উধমপুরে হামলা, আখনুর সেক্টরে গুলি, নাগরোটা সেনা ক্যাম্পের সন্দেহভাজন জঙ্গির গুলি, আহত সেন্ট্রি। সংঘর্ষ বিরতি লঙ্ঘন কয়েক ঘন্টার মধ্যেই লাগাতার বাখানা, কড়া বার্তা ভারতের, পদক্ষেপ নিয়ে ইসলামাবাদ, তৈরি আছে সেনা, হুঁশিয়ারি বিদেশ মন্ত্রকে। রাতভর আলোচনার পরে পূর্ণ সংঘর্ষ বিরতিতে রাজি ভারত পাকিস্তান। কমন সেন্স বুদ্ধির পরিচয় দেওয়ায় ধন্যবাদ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট মার্কিন প্রেসিডেন্টের। নিরীহ ভারতীয়দের উপর লাগাতার হামলা, জবাবে পাকিস্তানের সেনা ছাউনি সহ 8 এয়ারবেস উড়িয়ে দিল ভারত। পিওকেতে জঙ্গিদের পরপর লঞ্চিং প্যাড ধ্বংস। পরিস্থিতি কতটা বদলালো আজকে? দিনের আলো ইতিমধ্যে শ্রীনগরে ফুটতে শুরু করেছে। সুকান্ত রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, কি খবর সকাল?
দেখো একেবারে গতকালকে যে মুহূর্তে 5টার পর থেকে এই যে যুদ্ধ একটা সংঘর্ষ বিরতির যে বার্তা সেটা পুরো উপত্যকাতে চলে আসে, তখন থেকে কিন্তু একটা পজিটিভ আবহ ছিল, যেটা একেবারে 22 তারিখের পর থেকে গোটা উপত্যকা থেকে উবে গিয়েছিল। এবং ডাল লেক থেকে শুরু করে রাজবাগ বিভিন্ন জায়গাতে কিন্তু এটাই আলোচনা চলছিল যে সংঘর্ষ বিরতি হয়েছে, ফের হয়তো অর্থনীতির চাকা ঘুরবে। কিন্তু 8:30টার ঠিক পর থেকে যখন ডাল লেকে ধীরে ধীরে ভিড় জমাচ্ছিলেন স্থানীয়রা, কারণ পর্যটকরা প্রায় নেই বললেই চলে, তারা প্রত্যেকে গত পরশুদিনকে কিন্তু এই উপত্যকা ছেড়ে দিয়েছেন, যেভাবে খুশি তারা চলে গিয়েছেন। ফলত বাসিন্দারা এসেছেন, বসেছেন, তারা গল্প গুজব করছিলেন এবং অর্থনীতি ফের যে ঘুরবে, ফের পর্যটক আসবে, এই যখন আলোচনা চলছিল, শিকাররা আলো জ্বলেছিল, হাউস বোট জ্বলছিল, ঠিক সেই সময় 8:45-এ প্রথমবার একেবারে আকাশের একটা নির্দিষ্ট জায়গা থেকে বারবার কিন্তু শব্দ শোনা যাচ্ছিল, কিছু একটা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। এবং নিজেরাই আমরা কথা বলার চেষ্টা করছিলাম যে এটা কিসের, এটা কি আতশবাজি, কোনো রকম সেলিব্রেশন হচ্ছে, যেহেতু সংঘর্ষ বিরতি হয়েছে। কিন্তু আতশবাজির ক্ষেত্রে আকাশে যে ধরনের আলো রোশনাই থাকে তেমন কিন্তু কোনো জায়গা থেকে চোখে পড়ছিল না। এবং তারপরেই যেটা আমরা আশপাশে যারা সিআরপিএফ ছিল তারা যেটা বলা শুরু করেন যে শেলিং হচ্ছে, তার কারণ তাদের অভিজ্ঞতা, তাদের দীর্ঘদিনের এখানে থাকা ডেপ্লয়মেন্টের বা পোস্টিং এর জন্য তারা কিন্তু পরিষ্কার সেই শব্দ শুনে আমাদেরকে জানালেন যে এটা শেলিং হচ্ছে, যে মানে নিরাপদ জায়গায় চলে যান। এবং তারপরে আমরা দেখলাম যে চোখের সামনে গোটা যে পরিস্থিতি একেবারে বদলে গেল। আলোর রোশনাইতে গোটা ডাল লেক যেখানে ঝলমল করছিল, একেবারে স্ট্রিট লাইট জ্বলছিল, মানুষজন সেখানে বসেছিলেন, সেলফি তুলছিলেন, খাওয়া দাওয়া করছিলেন, তারা সেই মুহূর্তে সমস্ত কিছু সেখানে ফেলে তারা কিন্তু চলে গেল। প্রথমে স্ট্রিট লাইট অফ হলো, তারপর শিকারা থেকে শুরু করে হাউস বোটের লাইট অফ হলো, এবং 9টা নাগাদ দেখা গেল যে গোটা এলাকা অন্ধকারে একেবারে ডুবে গেল। একদম আমাদের যে শিডিউল টাইম যখন আমরা লাইভ দিচ্ছিলাম, আমরা তখন একেবারে মুহুর্মুহুর একেবারে গোটা দিকে, শুধু একটা নির্দিষ্ট দিক নয়, উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আকাশের বিভিন্ন জায়গা থেকে বা দূর থেকে আমরা এই এক্সপ্লোশন বা এই বিকট শব্দ শুনতে পাচ্ছিলাম। ঠিক 9:05 থেকে 10 নাগাদ আমরা দেখলাম, আমাদের ক্যামেরায় এডি রোজারিও দেখালো যে একেবারে ডান দিক থেকে বাঁ দিকের অংশে, ডাল লেকের উপরের অংশে 5 থেকে 10টি আলোর বিন্দু, একেবারে রেড ডটস, তা কিন্তু উড়ে গেল এবং সেটাকে কিন্তু কার্যত ডিজলভ হয়ে গেল, অর্থাৎ কোথাও মিলিয়ে গেল। ঠিক যে ধরনের রেড ডটস আমরা দেখেছিলাম রাজস্থানে কিংবা অমৃতসর কিংবা এই শ্রীনগরে গত পরশু দিনকে রাত্রেবেলাতে, একদম সেরকম এরকম একেবারে হুটোপুটি শুরু হয়ে গেল। গাড়ির একেবারে সঙ্গে সঙ্গে সেই রাস্তা থেকে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন। একেবারে সিআরপিএফ প্রত্যেকটা জায়গাতে ডিপ্লয়মেন্ট করলো এবং এইরকম অবস্থা চলে কিন্তু পাক্কা 9:30, মানে একেবারে 9:30 থেকে 9:35 নাগাদ। 9:35-এর পর থেকে কিন্তু যেটা দেখা যায় যে তারপর থেকে কিন্তু আর কোনো বিকট শব্দ বা কোনো এক্সপ্লোশন শোনা যায়নি এবং তারপর থেকে কিন্তু ব্ল্যাক আউট একেবারেই ছিল, একেবারে আজকে ভোর রাত পর্যন্ত সে ব্ল্যাক আউট অবস্থাতেই ছিল। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে শুধুমাত্র ডাল লেক নয়, গতকালকে তারা রাজবাগ, অর্থাৎ যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই চত্বরও, তারা কিন্তু কিছু ড্রোনকে নিচ থেকে ওপরের দিকে তারা যেতে দেখেন। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। एबीपी आनंद एगिए थाके एगिए राखे विद अजंता शूज, कदम कदम बढ़ाए जा। ফিরে এলাম বিরতির পর। আমি আবারও আলোচনা আসবো, রবীন্দ্রনাথ বাবুর কাছে যাবো। রবীন্দ্রনাথ বাবু, একেবারে শুরু থেকে এই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যে ভারত অত্যন্ত নিয়ন্ত্রিত ক্যালকুলেটিভ মেজার্স নিয়ে কিন্তু একেবারে এগোচ্ছে। শুরু থেকেই যখন প্রত্যাঘাত আনা হয়েছে তখন জঙ্গি ঘাঁটিগুলোকে টার্গেট করা হচ্ছে, কোনোভাবেই পাক সেনাকে টার্গেট করা হয়নি। কিন্তু পাকিস্তান এখনো একদিকে তারা মুখে সংঘর্ষ বিরতির কথা বলছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, ডিজিএমওর সঙ্গে ফোনে কথা হচ্ছে, কিন্তু তারপরও সীমান্তে সেনা তারা বাড়িয়ে চলেছে এবং রাতের আকাশ একেবারে লালে লাল হয়ে গিয়েছে শুধুমাত্র ড্রোন হামলার জেরে। আর এবার অবশেষে কিন্তু একেবারে সেনা ছাউনিগুলোকে ধ্বংস করেছে গতকাল ভারতীয় সেনা। দেখুন, ভারতের প্রত্যাঘাতের একটা নির্দিষ্ট উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা ছিল যে জঙ্গি যারা এটা করছে তাই সেই ঘাঁটিগুলোকে ধ্বংস করা। ভারত সেই উদ্দেশ্যে এগোলো। তাদের এক রাত্রের মধ্যে অনেকগুলো জায়গা ধ্বংস করে দিয়েছে এবং এর আগে পর্যন্ত কখনো যেটা হয়নি ভাওয়ালপুরের মধ্যে, পাঞ্জাবের মধ্যে ঢুকে গিয়ে মেরে আসা, এটা কিন্তু ভারত এর আগে কোনো দিন করেনি। এসকালেশন সেই অর্থে আমরা করেছি। এরপরে ওরা যা করেছে তার ঠিক মেজার্ড, স্পেসিফিক, ডিটারমাইন্ড অ্যাটাক আমরা করেছি। কিন্তু তারপরে যখন ওরা মিলিটারি বেসে অ্যাটাক করতে শুরু, কিন্তু তারপরে দেখুন কর্নেল দাস, যে একেবারে পাকিস্তানের নির্লজ্জতা এই জায়গায় যে একেবারে এই ঘটনার প্রথম দিন মানে মঙ্গলবার রাত্রে যখন এই অপারেশন হয় তার পরপরই আমরা দেখেছিলাম সেই মৃত জঙ্গিদের দেহে পাকিস্তানের জাতীয় পতাকা মুড়ে তারা কিভাবে গান স্যালুট দিয়েছিল। গতকালও কিন্তু সেই একই ঘটনা দেখা যাচ্ছে। মানে পাকিস্তান যে জঙ্গিদের মদদ দিয়ে চলেছে, এখনো দিচ্ছে, সেটা বারবার তারা বিশ্বের সামনে নিয়ে আসছে।
এই যে গান স্যালুট বলুন বা একজন লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্কের অফিসার গিয়ে স্যালুট করে আসা, এইটা ওরা করতে বাধ্য, তা না হলে ওই জঙ্গি ওদের মেরে দেবে, ওই জঙ্গি ওদের মেরে দেবে। এবং জঙ্গিদের যেসব ইনফ্রাস্ট্রাকচার ভেঙেছে সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য জঙ্গিরা টাকা চেয়ে বসেছে যে আমাদের এই টাকা দাও, আমাদের এইগুলো ইনফ্রাস্ট্রাকচার অন্য জায়গায় তৈরি করব। তখন এখন পাকিস্তানের কাছে উভয় সংকট, মানে সাপের ছুঁচো গেলার মতো অবস্থা, না পারছে গুলাতে, না পারছে খেতে। সেজন্য ওরা এই সিজফায়ারের বাহানায় রিকোয়েস্ট করে ম্যাক্সিমাম মিলিটেন্টকে। আমি মিস্টার চট্টোপাধ্যায়ের কাছে এই জায়গায় যাব। তাহলে সিজফায়ারের কথা যতই বলুক না কেন পাকিস্তান, ভারতের এই মুহূর্তে কর্তব্য হচ্ছে সদা জাগ্রত, সদা সতর্ক থাকা। দেখুন এই যে স্ট্র্যাটেজিক ডিসিশন, এই যে ডিসিশনটা হচ্ছে স্ট্র্যাটেজিক ডিসিশন। পাকিস্তান রিকোয়েস্ট করেছে, ইন্ডিয়া মেনে নিয়েছে স্ট্র্যাটেজিক্যালি, কিন্তু ট্যাকটিক্যালি আমি বলছি, ট্যাকটিক্যালি আমাদের এখনো সজাগ থাকতে হবে, পার্টিকুলারলি এলওসি এবং অন্যান্য জায়গায় বোথ ইন্টারনাল সিকিউরিটি এবং আমাদের বর্ডার ম্যানেজমেন্টটা আরো স্ট্রং হওয়া দরকার। আমাদের কিন্তু এটা শিথিল করলে চলবে না। আমাদের সবসময় মনে রাখতে হবে যে পাকিস্তান ইজ এ রোগ স্টেট। পাকিস্তান কোনো আইন মানে না, কোনো চুক্তি মানে না, ওরা এটা একটা স্ট্র্যাটেজিক ডিসিশন। একদম তন্ময় বাবু, দেখুন গতকালই বলেছেন যে যুদ্ধবিরতি কোনো চুক্তি হলে সেটা ইন্ডিয়া টার্মস অ্যান্ড কন্ডিশনে হবে। সেই জন্য ইন্দাস ওয়াটার ট্রিটি যেমন ভাবে সাসপেন্ড করা হয়েছিল সেইভাবেই আছে। পাকিস্তানের শিপ ইন্ডিয়াতে ঢুকতে পারবে না যেটা বলা হয়েছিল সেইভাবেই আছে। আর তার সাথে হচ্ছে আমরা কোনো কিচ্ছু সেগুলো চেঞ্জ করিনি, আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে সেগুলো ঠিক হবে। আর ততদিন পর্যন্ত আমাদের আর্মি সদা জাগ্রত থাকবে। একদম রাধামোহন বাবু, দেখুন সেন্ট্রাল গভর্নমেন্ট যে ডিসিশন নিচ্ছেন বা নিয়েছেন সেটাতে আমরা ফুললি সমর্থন করি, কিন্তু যারা 25 জন আমাদের ট্যুরিস্টরা মারা গেল, আর একজন কাশ্মীরের যে লোক মারা গেল, আর অনেক আমাদের ইন্ডিয়ান মহিলাদের যে সিঁদুর মুছে দিল পহেলগাঁও অ্যাটাকে, আমি সবসময় চাইবো সেন্ট্রাল গভর্নমেন্টকে আপনাদের থ্রু দিয়ে নিবেদন করতে চাইছি যে যে টেররিস্টরা মেরেছে সেই টেররিস্টকে খুঁজে বের করে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত, পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া উচিত যে ফিউচারে কোনোদিন সিজফায়ার ভায়োলেশন। আরে নোংরা পলিটিক্স করো না প্লিজ, নোংরা পলিটিক্স করো না। জঙ্গি হানা হয় ভারতে, জঙ্গিদের যে কোনো মুভমেন্টকেই কিন্তু ধরে নেওয়া হবে যুদ্ধ, এমনটাই কিন্তু ভারত একেবারে স্পষ্ট করে দিয়েছে নিজেদের অবস্থান। আলোচনার সময় শেষ, সকলকে ধন্যবাদ। বিরতির পর ফিরবে, সঙ্গে থাকবেন। এক ঝলকে আরো একবার হলো সংঘর্ষ বিরতি ভেঙে ফের পাকিস্তানের গুলি, আন্তর্জাতিক সীমান্তেও হামলা, পাল্টা জবাব ভারতের। কাশ্মীর থেকে গুজরাট, রাজস্থান, পাঞ্জাবে ব্ল্যাকআউট।